আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা পড়তে যাচ্ছি নাম কি স্কুলের, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মানে এটা বালক আর মহিলাদের জন্য নিষিদ্ধ, বালিকাদের। তো এটা নির্বাচনী পরীক্ষা 2018 সালের সব এমসিকিউ সমাধান করতে যাচ্ছি আমরা। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, কোন সাল থেকে দুনিয়া জুড়ে বিভিন্ন রাশির একই রকম একক চালু করার সিদ্ধান্ত হয়? তো একই রকম একক বলতে কি বোঝাচ্ছে? আমরা ফিনল্যান্ডে বসে করি কাজ অথবা বাংলাদেশে, আমরা একক একই ব্যবহার করব। ওই এককগুলোর নাম কি? এসআই ইউনিট। এই এককগুলো ব্যবহার করার সিদ্ধান্ত কবে থেকে গৃহীত হয়েছে? 1960 থেকে। 1960 সাল থেকে এই এসআই ইউনিট ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এটার প্রচলন হয়। কত সাল থেকে? 1960 থেকে। এখন আমরা এই এককগুলোই ব্যবহার করে আসতেছি, যে আদর্শ এককগুলা ধরা হয়েছে, যে এককগুলোকে আদর্শ ধরা হয়েছে। যেমন ধরো 2004 সাল থেকে, এই 2004 সাল থেকে ঘুমের জন্য আদর্শ একক ধরা হয়েছে কাকে? এই যে আমাকে ধরা হয়েছে যে রাত 8টায় শুয়ে এই সকাল 12টায় উঠা, তাই না? রাত 8টায় শুয়ে সকাল 12টায় উঠা, বা এরকম কিছু একটা হবে যে সারাদিন ঘুমানো, তারপর পড়াশোনা না করা। এরকম যদি আদর্শ ধরা হয় স্ট্যান্ডার্ড, তাহলে আমাকে ধরতে পারো। তাহলে আমার আদর্শ চালু হয়েছে কবে থেকে? 2004 সাল থেকে। তাহলে এসআই আদর্শ কবে থেকে চালু হয়েছে? এটা হচ্ছে ওই 1960 সাল থেকে। আর 1 পিকোমিটার কত মিটার? তাইলে ওই যে যেটা আমরা আগে শিখছিলাম, দেশে সেন্টি খাওয়া লিলি মাই, মানে আমার লিলি মাই নানি পিক তুলে ফেম পায় এত বা ফেম পায় অটো। তো এখন দেশে মানে হচ্ছে দেশি, তাহলে দেশি হচ্ছে 10⁻⁻1, সেন্টি 10⁻⁻2 সেন্টিমিটার সেন্টিগ্রাম। তারপরে হচ্ছে 10⁻³ হচ্ছে মিলি, নট লিলি, মিলি। তাহলে এটা হচ্ছে মিলি। তারপর 10⁻⁻6 হচ্ছে মাইক্রো, 10⁻⁻9 হচ্ছে ন্যানো, পিকো হচ্ছে 10⁻⁻12, ফেমটো হচ্ছে 10⁻⁻15, অটো হচ্ছে 10⁻⁻18। আচ্ছা, তাহলে এখন এখানে আমাদের বলছে 1 পিকোমিটার কত ফেমটোমিটার। তাহলে এটা হবে হচ্ছে 10⁻কত? 10⁻12। 1 পিকোমিটার হচ্ছে 10⁻12 ফেমটোমিটার। ওকে, আমি এভাবে মাথায় রাখি। অনেকেই দেখা যায় যে আরো সহজে একদম মাথার মধ্যে গেঁথে রাখতে পারে, ওইটা আরো ভালো। তবে যাদের ওইটা সমস্যা হয়, এইভাবে একটু বুঝতে পারতে পারো। ওকে, তো এখন এখানে একটা সারণী দিয়েছে। এই সারণীগুলো আমার এত খারাপ লাগে যে দেখলেই লিখতে মন চায় না। ওকে, তো এখন তাও লিখতে হবে, যদি একটু অলস। 20, 25, 30, 35, 40, 0, 1, 2, 3, 4, 4, 4, 1, 0। তাহলে এটা হচ্ছে সময় আর এটা হচ্ছে বেগ। তো এখন আমাদের বলছে 20 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? এই যে 20 সেকেন্ড, দেখো এই 20 সেকেন্ডটা হচ্ছে এতটুকু। তো 20 সেকেন্ড যে এতটুকু, এইটার ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখি, যে আমাদের এখানে সমত্বরণ হয়েছে, সমবেগ হয়েছে, নাকি সমমন্দন হয়েছে। এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে, নাহলে কিন্তু আমরা এটা করে কোনো কুল পাবো না। তো এমনি হুটহাট করা যাবে না, আমাদের আগে দেখতে হবে যে বেগ কি হয়েছে। এই যে বাড়তেছে, আবার বাড়ার পরে এই পার্টটা দেখো, বেগ কিন্তু একই আছে, মানে কি এখানে হচ্ছে সমবেগ আছে, এই জায়গাটায় সমবেগ। আর এই বড় বক্সটায় আছে হচ্ছে সমতরণ। এখন এখান থেকে দেখা শুরু করা, আবার এইখান থেকে দেখা যাচ্ছে যে বেগটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, তার মানে কি এখানে সমমন্দন। তাহলে এখানে কি হচ্ছে? সমমন্দন। তো সমমন্দন এটাকে আমি আগেই বলতে পারবো না, কারণ কি সমানভাবে কি বেগ হ্রাস পাচ্ছে কিনা এটা আমাদেরকে যাচাই করতে হবে। তো এখানে আমরা দেখি যে ত্বরণটা, এই সমত্বরণটা কিভাবে আসতেছে। ত্বরণটা কি সমান আছে? ত্বরণটা কিভাবে সমান আছে বুঝবোই। দেখো 20 থেকে এই যে এই পার্টটার ত্বরণ কত, এই পার্টটার ক্ষেত্রে আমরা জানি যে ত্বরণ হচ্ছে v-u ডিভাইডেড বাই ডেল টি, মানে সময়ের ব্যবধান ডেল টি। তাহলে এইখানে দেখি 20 থেকে 15 গেলে 5 এবং সময়ের ব্যবধান হচ্ছে 1, তাহলে এখানে ত্বরণ হচ্ছে 5। তারপর এই পার্টটায় দেখো 15 থেকে 10 গেলে কত হয়? 15 থেকে 10 গেলে 5, তারপর 3 থেকে 2 গেলে 1, এখানেও 5। তার মানে এই জায়গায় সব জায়গায় কি ত্বরণটা সমান, তাহলে এখানে আমরা বলতে পারি সমত্বরণ হচ্ছে। আবার এখানে একইভাবে দেখবো যে মন্দনটাও সমান, তখন আমরা বলতে পারবো সমমন্দন হচ্ছে।
আর বেগ যে সমবেগ এটা তো আমরা বুঝতেই পারতেছি, বেগ 3 জায়গাতেই সেম, তাহলে এটা সমবেগ। তো এখন আমরা বুঝলাম যে এইভাবে এই সারণী, যেটা আমার ভালো লাগে না একদম, এই সারণী দেখলে কিভাবে আমরা বুঝতে পারবো সমতরণ, সমবেগ নাকি সমমন্দন। এটা একটু অনেক তাড়াতাড়ি চিন্তা করতে হবে। আর যদি দেখো যে প্র্যাকটিস করতে করতে কিন্তু এটা অটোমেটিক হয়ে যাবে। অনেকেই ভাবে যে এটা কিভাবে করে আমি টাইমটা বাড়াবো, স্পিড বাড়াবো, আমি তো এমসিকিউ শেষ করার জন্য তো সময় পাই না। তো স্পিডটা এমনিই বেড়ে যাবে যদি প্র্যাকটিস করতে থাকে। কেউ যদি 100-200টা করে এভাবে ডেইলি এমসিকিউ সেট প্র্যাকটিস করে, প্র্যাকটিস করলে তার এমনি বেড়ে যাবে, ঠিক আছে? এটা নিয়ে এত মাথা ঘামানোর বা টেনশন করার কিছু নাই। ওই টেনশন করাটাই হচ্ছে খারাপ জিনিস। তো এখন এই সমতরণের ক্ষেত্রে আমার বলছে 20 সেকেন্ডে কি বলছে অতিক্রান্ত দূরত্ব কত। তো এই ক্ষেত্রে আমি ত্বরণ কিন্তু আগেই বের করে ফেলছি। 20 থেকে 0 বাদ দিলে হচ্ছে এই সময় হচ্ছে 20, সময়ের ব্যবধান 20, আর বেগ শেষ বেগ হচ্ছে 4, আদি বেগ হচ্ছে 0। ওকে, তাহলে এখন এখান থেকে আমার ত্বরণ কত আসতেছে, ত্বরণটা দেখি। ত্বরণ কত আসতেছে? ত্বরণ হচ্ছে 4/20, মানে হচ্ছে 1/5। ওকে, আমি এর আগে যে উদাহরণটা দেখাইছিলাম ওইখানে আমি ভি ধরছিলাম হচ্ছে 20 আর ইউ ধরছিলাম হচ্ছে 15 এবং সময়ের ব্যবধান ধরছিলাম হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে? এই সারণে কিন্তু এরকম না, ওইটা এমনি উদাহরণ ধরছি জাস্ট। ওই উদাহরণে তখন 5 আসছিল, কিন্তু এখানে আমরা ত্বরণ দেখতে পাচ্ছি 1/5। ওকে, তাহলে এটা 1/5 দেখা যাচ্ছে। এরপরে দেখা যাক, এরপরে কি? এরপর হচ্ছে এটা আমার ত্বরণ আসছে। এখন আমার বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে হচ্ছে শেষ বেগ 20, সরি শেষ বেগ হচ্ছে 4। আচ্ছা, শেষ বেগ 4, এই যে নিচে 4, এবং আদি বেগ হচ্ছে ইউ 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, তো টি দেওয়া আছে হচ্ছে 20, টি দেওয়া আছে কত? 20, টি দেওয়া আছে 20। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ইউ যেহেতু 0, তাহলে এটার কোনো বেল নাই, হাফ এ টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হাফ এ কত? এ হচ্ছে 1/5 আর টি স্কোয়ার মানে হচ্ছে 20 স্কোয়ার। তাহলে 2 আর 5 হচ্ছে 10, 1/10 গুণ 20 স্কোয়ার মানে হচ্ছে 400। তাহলে 0 আর 0 কাটা, তাহলে আসতেছে হচ্ছে 40। মনে হচ্ছে ঠিক আছে? হ্যাঁ, 40 মিটার হবে উত্তর। তাহলে উত্তর হবে 40 মিটার। ক্লিয়ার হয়ে গেলাম, আশা করি বোঝা গিয়েছে। তো না বুঝলে অত্যন্ত দুঃখিত, আরেকবার দেখে নিতে পারো না বুঝলে। আর এরপরেরটাই গেলে দেখা যাবে যে গাড়িটার বেগ বিশ্লেষণের ক্ষেত্রে ওই যে আমরা বেগ বিশ্লেষণে কি দেখলাম, প্রথমে সমত্বরণ, এরপর সমবেগ, এরপর সমমন্দন, তাই না? কিভাবে যাচাই করলাম? ত্বরণগুলো একটু বের করে মনে মনে এটা বের করা যাবে মানসাঙ্কের মতো, তেমন কোনো প্যারা নেই। তো এখন এটা মনে মনে বের করে আমরা বলে দিতে পারবো যে প্রথমে কি সমত্বরণের যাত্রা শুরু হয়েছিল, তারপর সমবেগ, তারপর সমমন্দন। এরপর ভরবেগের একক কি? ভরবেগ মানে হচ্ছে ভর গুণ বেগ, ভর গুণ বেগ। ভর হচ্ছে, ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে বুঝেই যাচ্ছে ভরবেগের একক কি হবে? কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা তো এমনি বলতে পারছি আমরা। সাইকেলের চাকার গতি কোন ধরনের ঘর্ষণের উদাহরণ? তো এখন সাইকেলের চাকাটা কিরকম? চাকা বললেই কি হচ্ছে? আবর্তন করতেছে, যে এই যে আবর্তন করতেছে না, চাকা মানে কি? যে আবর্তন করতেছে, আবর্তনশীল। পৃথিবী যেরকম চাকার মতো কি ঘুরতেছে, যেটা ঘুরতেছে মানে আবর্তনশীল। এইটার জন্য যে ঘর্ষণটা হবে, এই যে সামনের দিকে ঘুরতেছে না, এটার ঘর্ষণ বলটা দেখা যাবে বিপরীত দিক থেকে কাজ করতেছে। তো এই ঘর্ষণটাকে কি বলা হয়? ঘর্ষণটাকে বলা হয় হচ্ছে আবর্ত ঘর্ষণ। যেটা এই যে আবর্তনশীল কোনো বস্তুর উপরে যে ঘর্ষণটা ক্রিয়া করে, এটার আবর্তনশীল ধর্মের কারণে যে ঘর্ষণটা ক্রিয়া করতেছে বিপরীত দিক থেকে, এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। মার্বেলের গতি, সাইকেলের চাকার গতি, গাড়ির চাকা, এগুলো সব কি আবর্ত ঘর্ষণের কথা বলতে পারি আমরা। এম ভরের একটা বালক 10 মিটার, 20 মিটার, 30 মিটার, 40 মিটার উপরে রাখা হলে, ধরো এই যে এম ভরের একটা বালক আছে এখানে, এই বালকটার নাম কি? বালকটার নাম আমরা দিলাম কোপা শামসু, ঠিক আছে? এই যে সুন্দর বালক। তো এখন এই সুন্দর বালকটাকে আমরা কি করলাম, একবার এই যে এই কোপা শামসুর সাথে আবার দেখা গেছে যে এই যে আমাদের ডন ভাই, এই যে এটা হচ্ছে নিলয় দা গেদু, ঠিক আছে? নিলয় দা গেদুর সাথে এই কোপা শামসুর ফাইট হয়েছে। তো ফাইট হওয়ার পর কোপা শামসু রেগে গেছে, রেগে যাওয়ার পরে নিলয়কে ধরতে গেছে, কিন্তু নিলয় তো আগে থেকেই পালোয়ান। কোপা শামসুরে ধরে কোপ দিছে, কোপ দেওয়ার পরে কোপানোর পরে কি করছে, এই যে এখানে রাখছে একবার, ঠিক আছে? কোপা শামসুকে আলু ভর্তা বানানোর পরে প্রথমে 10 মিটার উচ্চতায় রাখছে, তারপরে 20 মিটারে, তারপর 30, তারপর 40। তো এখন কোথায় এই আলু ভর্তার বিভব শক্তি বেশি হবে? বিভব শক্তি কি? বিভব শক্তি আমরা জানি ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ। তো এমজিএইচ এর ক্ষেত্রে আমরা ধরলাম এমটা কি? কোপা শামসুর ভর কিন্তু সমান, আলু ভর্তা বানানোর পরেও কি ওর ভর সমানই আছে, যে 100 কেজি ছিল 100 কেজি আছে। জি 9.8, সবসময় আমরা 9.8 ধরেই করি, কিন্তু এইচ যদি বাড়ে তাহলে কি হবে? এই ইপিটাও বাড়তে থাকবে, তাই না?
কারণ এই 109.8 এটা তো সবসময় সমান থাকবে, তাহলে আমরা কি বলতে পারি ইপি ইজ প্রপোর্শনেট টু এইচ, মানে এইচ আমরা যত বাড়াবো ইপির মানও কি ততই বৃদ্ধি পাবে। অর্থাৎ যত উচ্চতা বাড়বে বিভব শক্তিও কি বাড়তে থাকবে। তাহলে সবচেয়ে উপরে যে আলো ভর্তাটা মানে কোপা শামসুকে নিলয় রাখছে সেই 40 মিটার উচ্চতাতে কি এই শামসু ভাইয়ের ওজনটা সবচেয়ে বেশি, বিভব শক্তিটা সবচেয়ে বেশি ছিল। বিভব শক্তি সবচেয়ে বেশি ছিল কই সবচেয়ে উঁচুতে, যত উচ্চতা বাড়বে বিভব শক্তিও বাড়বে। আচ্ছা এরপরে আমাদের বলছে যে নিচে কোনটা জীবাশ্ম জ্বালানি নয়, অবশ্যই বায়োগ্যাস। বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয়, এটা আমরা সবাই জানি, আলাদা করে বলা লাগবে না। এরপরে 3 মিটার গভীরতা সম্পন্ন একটা পুকুরে অর্ধপূর্ণ পানি থাকলে তলদেশে কোন একটা বিন্দুতে চাপ কত। তো এখন আমরা ধরলাম যে আমাদের ফাহিম ভাইয়ের এই যে সুইমিং পুল, এটা ঠিক আছে, এই সুইমিং পুলের উচ্চতা হচ্ছে 3 মিটার, যদিও ফাহিম ভাইয়ের নিজের উচ্চতা 5 মিটার, তো এই সুইমিং পুল দিয়ে কি করে, যাই হোক। তো এই 3 মিটারের অর্ধপূর্ণ হচ্ছে পানি, অর্ধপূর্ণ মানে কি 1.5 মিটার, তাই না? 3 মিটারের অর্ধেক হচ্ছে 1.5। তাহলে এখন এটার তলদেশে মানে এই যে তলায় একদম তলার মধ্যে কোন একটা বিন্দুতে কতখানি চাপ অনুভূত হবে, তাহলে আমরা জানি যে চাপ হচ্ছে P is equal to H rho G, তাই না? তাহলে এখন H মানে কত, H মানে এই যে 1.5 এর পরে যেহেতু সুইমিং পুলটা পানি দেয়, তো ফাইন বাই তো বলা যায় না, হাইড্রোক্লোরিক অ্যাসিডও হইতে পারে, তো আমরা পানি ধরে নিলাম। তাহলে পানি ধরলে কত 1000 এর পরে জি হচ্ছে 9.8, তাহলে এটা থেকে যে হিসাবটা আসে কত হয় তাইলে কত 14.7 কিলো প্যাসকেল, তাহলে এটা 14.7 কিলো প্যাসকেল। ওকে, দেখি তো হিসাবটা ঠিক আছে নাকি। 1.5 গুণ 1000 গুণ 9.8 14,700 প্যাসকেল বা 14.7 কিলো প্যাসকেল। এরপরে ওকে, এই যে আমরা একটা জিনিস জানি না, এই যে ms ডেল থিটা, এটা কি কিউ হচ্ছে ms ডেল থিটা। এখন আবার ms আমরা জানি, ms মানে হচ্ছে c ডেল থিটা ইজ ইকুয়াল টু কিউ। এখান থেকে আবার আমরা বলতে পারি ডেল থিটা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সি। যারা কমপক্ষে একবার ষষ্ঠ অধ্যায়টা পড়ছে ওদের কাছে আমার এগুলো বলার দরকার নেই, তাই বলতেছি না, তাই না? কারণ এটা তো আমরা টেস্ট পেপার সলভ করতেছি। এখন যদি এগুলো আমরা একদম ব্যাখ্যা করা শুরু করি 30 মিনিটে কিন্তু কিছুই হবে না, 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো এই ব্যাখ্যাগুলো হচ্ছে কোথায়, আমরা এই পাঠ্য বই পড়লেই পাবো, বা ইউটিউবে সার্চ দিবা যে এসএসসি ফিজিক্স 6 চ্যাপ্টার, এভাবে করে সার্চ দিলেই পেয়ে যাবা। তাহলে এগুলো আমি এখন ব্যাখ্যা করতেছি না, খালি সূত্রটা থেকে দেখাইলাম যে কিভাবে কি আসছে। ms মানে হচ্ছে c, তাহলে ডেল থিটাটা c ডেল থিটার মধ্যে q ইজ ইকুয়াল টু c ডেল থিটা বা ডেল থিটা ইজ ইকুয়াল টু q ডিভাইডেড বাই c, তিনটাই হচ্ছে আমাদের অপশনেই তিনটাই দেওয়া ছিল। ওকে, বাই যেভাবে বলতে পারি c ইজ ইকুয়াল টু q ডিভাইডেড বাই ডেল থিটা, এটাও বলা যায়। তাইলে চারটাই ঠিক আছে, যেটাই আসুক। ওকে, তারপর একটাই যাই তাইলে। এরপর তামা, জলীয় বাষ্প, পানির আপেক্ষিক তাপের অনুপাত কোনটা? তাহলে আপেক্ষিক তাপ আমাদের এই তিনটা অনেক বেশি লাগে, তামা, জলীয় বাষ্প, পানি বলছে। তো জলীয় বাষ্পের ক্ষেত্রে এই যে জলীয় বাষ্প, হ্যাঁ তামা, জলীয় বাষ্প আর পানি। ওকে, তো তামার ক্ষেত্রে কত? তামার ক্ষেত্রে হচ্ছে 400, জলীয় বাষ্পর ক্ষেত্রে হচ্ছে 2000 আর পানির ক্ষেত্রে 4100, এরকমই তো নাকি 4200? আচ্ছা 4200 হবে পানির ক্ষেত্রে। তো এখন এটার অনুপাত কত? তাহলে অনুপাত করলে কি হবে, এই যে 400:2000:4200। তাহলে এখন স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে যে সবগুলা 200 দিয়ে কাটা যায়, তাহলে 200 দিয়ে কাটা গেলে এটা হয়ে কত, এটা 2 হয়, তারপর এটা 200 দিয়ে কাটা গেলে কত হয়, এটা হয় 10, তারপর এটা মনে হয় 21 নাকি 21 না, মনে হয় 21, দেখি হ্যাঁ। তাহলে কত আসে 2:10:21, 2:10:21, এটা হচ্ছে আমার অনুপাত। ওকে, তাহলে এটা কিন্তু এই যে এই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এরকম প্রশ্ন আসছে, কিন্তু আমি বোর্ডে কখনো দেখিনি এমন স্ট্যান্ডার্ডের প্রশ্ন বলতে তিনটার। আচ্ছা, তারপর আধুনিক ওয়াশিং মেশিনে কাজ করার জন্য কোনটা ব্যবহার করা হয়? কোনো কথা নেই, শব্দোত্তর তরঙ্গ দিয়ে হচ্ছে যে শব্দগুলা
আমাদের শ্রবণ সীমার চেয়েও বেশি। আমাদের শ্রবণ সীমা কত? 20 থেকে 20 কিলো হার্জ, তাই না? 20 কিলো হার্জ। তো এখন এই যে শ্রবণ সীমা আছে এটার চেয়েও বেশি, মানে 20 কিলো হার্জের চেয়েও বেশি, 20 কিলো হার্জের চেয়েও বেশি যেই শব্দ তরঙ্গ আছে, ওই শব্দোত্তর তরঙ্গ, এগুলোকে শব্দোত্তর বলা হয়। শব্দোত্তর হচ্ছে যেগুলো আমরা শুনতে পারি না, আমাদের শোনার চেয়েও বেশি। আবার শব্দোত্তর আমরা শুনতে পারি না, ওইটা আমাদের যে শ্রবণ সীমার যে 20 হার্জ আছে সেটার চেয়ে কম, 20 হার্জের চেয়ে কম। তারপর বাদুড়রা এটা ব্যবহার করে। আর 20 কিলো হার্জের চেয়ে বেশি ব্যবহার করে হচ্ছে কুকুর, মানে এটা শুনতে পায় হচ্ছে কুকুর এবং মৌমাছি। আর বাদুড়রা শুনে হচ্ছে 20 হার্জের চেয়ে কম। ওকে, তাহলে শব্দোত্তর হচ্ছে 20 কিলো হার্জের চেয়ে বেশি, মানে 20,000 হার্জের চেয়ে বেশি। আর এটা কোথায় ব্যবহার করা হয়? বিভিন্ন আধুনিক মডার্ন ওয়াশিং মেশিন যেগুলো আছে সেগুলোতে দেখা যায় শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে কাপড় চোপড় সাফ করা হয়। ওকে, আচ্ছা, তো লিমন তো হোস্টেলে চলে গেছে মনে হয় মেসের দিকে, তাহলে ওরও এইসব জিনিস দরকার নাকি, বাসা টাসা নিছে। যাই হোক, কাপড় চোপড় তো ধোয়া দরকার, শীতকাল, গোসল না করে আর কয়দিন থাকবা। তো যাই হোক, তো এখন এখানে অভিন্ন রাশি কোনটা? এই যে অভিন্ন বললেই আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কাজ আর শক্তি। এই কাজ আর শক্তি হচ্ছে অভিন্ন। অভিন্ন কেন? কারণ আবার এই যে বেগ আর দ্রুতি, এই বেগ দ্রুতিটাও অনেক আসে, দেখা গেছে। বেগ দ্রুতির সাথে সাথে আরেকটা আসে, সেটা হচ্ছে স্মরণ আর দূরত্ব। স্মরণ আর দূরত্ব। তো এখন এইখানে কাজ আর শক্তিটা বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেকে এটা বুঝতে পারে না যে কাজটা কিভাবে আসে আর শক্তিটা কিভাবে আসে। শক্তিটা এই যে আইনস্টাইনের এই সূত্র দিয়ে দেখো, শক্তি হচ্ছে E = mc²। আবার কাজটা দেখো W = Fs cos θ, এইটা দিয়ে। তো এখন cos θ তো কোনো হিসাব করা লাগতেছে না এখন, তাই না? কারণ cos θ কোনো একক আমরা দেখতেছি না। তো এখন cos θ না, আমরা F এর একক ধরি। F হচ্ছে বল, বলের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? হ্যাঁ, আর S এর একক হচ্ছে মিটার, সরল। তাহলে এখন এটা কি হচ্ছে? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তো এখন এখানে আবার mc² মানে হচ্ছে m মানে কি? m মানে কেজি, আর c² মানে হচ্ছে c মানে হচ্ছে আলোর বেগ, বেগ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড। এইটার যদি স্কয়ার করি, এই যে c², তার মানে মিটার পার সেকেন্ড এর উপর হোল স্কয়ার। তাহলে এখন এখান থেকে আসে কি? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তাহলে এই দেখো দুইটাই কিন্তু একই। এটা আইনস্টাইনের সূত্র দিয়ে আসছে, এটা হচ্ছে কাজের সাধারণ যেটা আমরা শিখি সেটা থেকে। ওকে, তাহলে দুইটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাজ আর শক্তির একক কিন্তু একই। এটা হচ্ছে কাজ আর শক্তি। আর বেগ, দ্রুতি, স্মরণ, তারপর হচ্ছে দূরত্ব, তারপর ত্বরণ, মন্দন, এগুলো তো আমরা জানি আগে থেকে, ওইগুলো আলাদা করে জানার দরকার নেই। তারপর এই যে উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হলে ফোকাস দূরত্ব কত? তো বক্রতার ব্যাসার্ধ যদি 14 সেন্টিমিটার হয়, 14 সেন্টিমিটার হলে ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধর অর্ধেক, মানে হচ্ছে 7 সেন্টিমিটার। এটা কোনো প্রশ্ন হইল? তারপরে বলছে F = R/2 সূত্রটা নিচে কোনটার ক্ষেত্রে প্রযোজ্য? F = R/2, F = R/2 সূত্রটা কোনটার ক্ষেত্রে প্রযোজ্য? তো এখন এটা আমরা কি জানি, এই R হচ্ছে বক্রতার ব্যাসার্ধ যদি হয়, বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। একটু আগে আমরা উত্তল দর্পণে দেখলাম, তার মানে এই যে এটা গোলীয় দর্পণও কিন্তু হয়। গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা এটা বেশি ব্যবহার করি। বেশিরভাগ সময় আমরা এই প্রমাণটা কিসের জন্য করি? এই গোলীয় দর্পণে দেখার জন্য। এই বক্রতার ব্যাসার্ধ এগুলা যে দেখতেছি, এটা কই দেখি? গোলীয় দর্পণে। আবার আমরা যদি একটা সমতল আয়না নেই, এই সমতল আয়নাটাকেও কিন্তু আমরা গোলীয় দর্পণের মতো দেখতে পারি। এই যেভাবে একটা অনেক বড়, মানে আমাদের চিন্তার চেয়েও বড় একটা বৃত্ত কথা চিন্তা করতে পারি, বড় একটা গোলক হতে পারে, সেই গোলকের একটা অংশকে আমরা কল্পনা করতে পারি কি? এই সমতল দর্পণ হিসেবে। একটা অনেক বড় অর্থাৎ অসীম ব্যাসার্ধের বা অসীম বক্রতার কেন্দ্রের, এই অসীম বক্রতার ব্যাসার্ধের আমরা কি ধরতে পারি? এটাকে একটা গোলীয় দর্পণ হিসেবে চিন্তা করতে পারি। ওইটাই আমরা বলতে পারি সমতল দর্পণ। তাহলে এটা কিন্তু আমরা দুইটার ক্ষেত্রেই দেখতে পাই, যে গোলীয় দর্পণে আবার সমতল দর্পণেও। থিওরিটিক্যালি চিন্তা করলে সমতল দর্পণে ওইটা দিয়ে কাজ চালানো যায়। আচ্ছা, তারপর একটা দেখি, তারপরে প্রশ্ন, অপটিক্যাল ফাইবারের পদার্থের প্রতিসরণাঙ্ক কত? এটা আমরা আগে যে তিনটা সলভ করছি, তিনটা টেস্ট পেপারে যে তিনটা প্রশ্ন, প্রত্যেকটাতে ছিল। একটা হচ্ছে 1.7, এটা হচ্ছে পদার্থ, অপটিক্যাল ফাইবারে যে পদার্থ থাকে ভেতরে, পদার্থ দিয়ে বানানো সেটা। আর 1.5 হচ্ছে অপটিক্যাল ফাইবারের যে আবরণী, যে কাঁচ, ওই কাঁচের প্রতিসরণাঙ্ক, এটা হচ্ছে 1.5। তাই অপটিক্যাল ফাইবারে 1.7 পদার্থ, 1.5 কাঁচ। এইটা যে তিনটায় করলাম, এই তিনটা যদি করে থাকে কেউ, তাহলে কোনোদিন ভুলার কথা না, কারণ রিলেট করা যাবে বেশি করে। সবচেয়ে কমন প্রশ্ন দেখা যাচ্ছে, লেন্সের মধ্যে দিয়ে রশ্মি গমন করলে কয়বার প্রতিসরিত হবে? এই যে একটা লেন্স ধরলাম, এটা একটা লেন্স, তো এখন এটার মধ্যে রশ্মি একবার গেল, একবার যাওয়ার পরে এই যে একবার প্রতিসরিত হলো, আবার বের হওয়ার পরে আবার এই যে দেখা যাচ্ছে
এই স্বাভাবিকভাবে একবার হচ্ছে এখানে গেছে, তার প্রতিশোধিত হইছে, আবার এটার মধ্যে দিয়ে যাওয়ার পরে বের হচ্ছে যে তখন আরেকবার হচ্ছে, তাহলে টোটাল কয়বার হইলো? এখান দিয়ে যাওয়ার সময় একবার, এই যে একবার, আবার এইখান দিয়ে যাওয়ার সময় আরেকবার, তাহলে টোটাল কতবার হইলো? 2বার। ওকে, তারপরে এটাই দেখি। তারপরে একটা অবতল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার হলে তার ক্ষমতা কত? তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে আমরা জানি যে দর্পণের লেন্সের হিসাবটা কিন্তু মোটামুটি উল্টা বলা যায়। অবতল দর্পণের ক্ষেত্রে সবসময় দেখবো আমরা অবতল দর্পণে ফোকাস হচ্ছে পজিটিভ, তাহলে অবতল লেন্সে ফোকাস কি হবে? অবতল লেন্সে ফোকাস হবে হচ্ছে নেগেটিভ। দর্পণে হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে দর্পণ, দর্পণে পজিটিভ, আর লেন্সে হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে লেন্স। দর্পণে পজিটিভ, লেন্সে নেগেটিভ। তাহলে এখানে আমাদের বলছে অবতল দর্পণে ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার হলে তার ক্ষমতা কত? তাহলে এই ফোকাস দূরত্ব অবতল দর্পণে বলছে 20 সেন্টিমিটার, অবতল লেন্সে 20 সেন্টিমিটার বলা মানে কি? তার মানে হচ্ছে -20 সেন্টিমিটার ধরতেছি আমরা। তো এখন 20 সেন্টিমিটার মানে কি? সেন্টিমিটার মানে হচ্ছে ডিভাইডেড বাই 100 মিটার। এখন এটাকে আমরা যদি কি করতে চাই, এখন এটাকে যদি আমরা পাওয়ারে প্রকাশ করতে চাই, তাহলে কি হবে? এটাকে পাওয়ার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই f। তাহলে এই 1 ডিভাইডেড বাই f মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই -20 ডিভাইডেড বাই 100। এটা থেকে যত আসে ওইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আসার কথা হচ্ছে -5d, -5 ডায়াপ্টার, -5 ডায়াপ্টার এটা। ওকে, আর উত্তল লেন্সের ক্ষেত্রে দেখা যায় উত্তল লেন্সটা পজিটিভ হয়, উত্তল দর্পণটা আবার নেগেটিভ হয়। উত্তল দর্পণের ফোকাসটা কি? নেগেটিভ, কিন্তু উত্তল লেন্সের ফোকাসটা কি হয়? পজিটিভ। নিচের কোনটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই? বলরেখা। আমরা যে তড়িৎ বলরেখা কল্পনা করি, এই বলরেখার অস্তিত্ব নেই। তো অনেকেই ভাবতে পারে যে তাহলে আর কিসের অস্তিত্ব নেই বাস্তবে? বাস্তবে বলা যায় যে ধরা যাক কি জিনিস, যে স্বপ্ন টপ্ন এগুলো যেগুলো আছে, এগুলোর কিন্তু বাস্তবে অস্তিত্ব নেই। কিন্তু বাস্তবে অস্তিত্ব না থাকা মানে এই না যে এটা সত্যি না, ঠিক আছে? এটাকে আমরা থিওরিটিক্যালি ব্যবহার করতেছি। বাস্তবে অস্তিত্ব না থাকলেও কি আমাদের পাঠ্য বই কিন্তু এটার অস্তিত্ব আছে। পরবর্তী শ্রেণীতে শিখবো, এই শ্রেণীতে শিখতেছি, তার আগের শ্রেণীতে শিখছি, এই সমস্ত কথা তো অনেকেই বলে, কিন্তু আসলে কিন্তু এই জিনিসগুলো আমাদের অনেক দরকারি, তাই না? এই যে তড়িৎ বলরেখা, এগুলো ছাড়া কিন্তু এই কনসেপ্টটাকে ভালোভাবে ভিজুয়ালাইজ করা যেত না। তাই বিজ্ঞানীরা ওইটা জেনে শুনে এটা ব্যবহার করতেছে। বাস্তব অস্তিত্ব নাই মানে কিন্তু এই না যে এই জিনিসটা ফেল না বা এরকম কোনো কিছু না। তারপরে বৈদ্যুতিক কেটলিতে কোনটা ব্যবহার করা হয়? বৈদ্যুতিক কেটলিতে ব্যবহার করা হয় হচ্ছে নাইক্রোম। আর টাংস্টেনটা শুধু এক জায়গায় ব্যবহার করবো আমরা। টাংস্টেনটা হচ্ছে বৈদ্যুতিক ফিলামেন্টের জন্য মনে রাখবো। মেইনলি কোথায়? ফিলামেন্ট। মেইনলি কিসের জন্য? মেইনলি হচ্ছে ফিলামেন্টের জন্য টাংস্টেন। আর নাইক্রোমটা কোথায় ব্যবহার করা হয়? দুইটা মাথায় রাখবো, একটা হচ্ছে কেটলি, বৈদ্যুতিক কেটলি, আরেকটা হচ্ছে হিটার। তো এই যে কমেন্ট সেকশনে দেখুন অনেক মানুষ বলে বিগ ফ্যান, তার ফ্যান ট্যান দিয়ে কি করবে? এখন শীতকাল, এই সোয়েটার জ্যাকেট এইসব পরে থাকে মানুষ, কইবা হিটার। এই যে নাইক্রোমের তার বাইরে নিবে মাথার মধ্যে, তারপর মনে করে একটু খুশির ঠেলায় আগুন জ্বালায় নিলা, জ্বালায় মাথার মধ্যে দিয়ে দিলা, একদম হিটার। ঠিক আছে, এই হিটারটাই আমাদের দরকার এখন, নাইক্রোমের হিটার। তাহলে নাইক্রোম কি? কেটলি আর হিটার। এসব ফ্যান ট্যান হয়ে লাভ নাই। তারপর 3 ওহমের 3টা রোধ পরস্পর সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কত? এখন যদি আমাদের বলতো 4 ওহমের 4টা রোধ, তাহলে তুল্য রোধ কত হইতো? 4 ডিভাইডেড বাই 4। যদি বলতো 5 ওহমের 5টা রোধ, তাহলে কি হইতো? 5 ডিভাইডেড বাই 5। 3 ওহমের 3টা রোধ কত হয়? 3 ডিভাইডেড বাই 3। তো এটা আসলে কিভাবে আসে? এটা আসে কিভাবে? আমরা জানি যে একটা যে কোনো বর্তনী নিই, যে কোনো একটা বর্তনী নিলাম, এই বর্তনীতে এইভাবে একটা, তো এইরকম করে তিনটা 1 ওহমের রোধ আছে। তাহলে এদের মধ্যে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 ইনভার্স 1। এটা হচ্ছে আমার তুল্য রোধ সমান্তরাল সন্নিবেশে। তাহলে সমান্তরাল সন্নিবেশে এটা তুল্য রোধ কত আসে? এটা হচ্ছে তাহলে 3 ইনভার্স 1 মানে 1 ডিভাইডেড বাই 3 ওহম। তো এটা হচ্ছে একটা। তো এখন এখানে আমরা দেখলাম যে 3 ওহমের 3টা রোধ সমান্তরালে যুক্ত। তাহলে 3 ওহমের ক্ষেত্রে কি হবে? 3 ওহমের ক্ষেত্রে এটা কিন্তু ভালোভাবে ভাবতে পারতে হবে, ভাবা জানতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 3, এটাও 3, এটাও 3। তাহলে তিনটা মিলে এটা 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 সব উল্টা করে আবার উল্টায় দিব, মানে জি বাংলার মতো। প্রথমে দেখবে যে এই যে কাহিনী আছে, যে কাহিনীটা উল্টাইতেছে, সমানে উল্টাইতেছে, ঘুরাইতেছে, পেঁচাইতেছে, আবার এভাবে ঘুরাই দিবে। প্রথমে উল্টাইলো ভালো কথা, আবার উল্টাবে, মানে উল্টাইতে নিজেরাই উল্টায় যায়। আমার মাথা উল্টায় যায় মাঝে মাঝে, ঠিক আছে? তো দেখি না অবশ্য, তা উল্টায় যায় না দেখলো। এই রুমে আসি তো বজ্রপাতের আওয়াজ পাওয়া যায় একটু পর,
বুঝে যেগুলা। তাহলে এখন যাই হোক, এটা তাহলে কত আসে, এটা হচ্ছে এই 1/3 1/3 1/3, তাহলে আসে কত 3/3 3/3 না 3/3 ইনভার্স 1, তাহলে কি হয় 1 ইনভার্স 1 তো 1ই, তাহলে কত আসে 1। ওকে, তাহলে 1ই আসে, তাই না? যাই হোক, জি বাংলা নিয়ে কথা বলা ভালো না, এত অডিয়েন্স পেয়ে যাবে পরে। যাই হোক, এসব জিনিস থেকে একটু দূরে থাকি। রোধ নির্ভর করে কিসের উপর? রোধ নির্ভর করবে দৈর্ঘ্যের উপর। দৈর্ঘ্যের উপর নির্ভর করবে অবশ্যই কোন উপাদান দিয়ে বানানো, এই উপাদানের উপর নির্ভর করবে। তারপর আপেক্ষিক রোধ যে আছে, আপেক্ষিক রোধের কথা বলছে, আপেক্ষিক রোধ না, এটা হচ্ছে পরিবাহীর তাপমাত্রা, যেটা এই পরিবাহীর তাপমাত্রা, ঠিক আছে, যে পরিবাহীর উপাদান একটা, আবার পরিবাহীর তাপমাত্রা আরেকটা। আরেকটা আছে হচ্ছে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে চারটা মাথায় রাখতে হবে, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা উপাদান, একটা পরিবাহীর তাপমাত্রা, আরেকটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। হাতের লেখা দেখলে তো মনে হয় পিকাসোর আর্ট, নোবেল দেওয়া ছিল তোমাকে। তো এখন দৈর্ঘ্যটা এটা কিভাবে আসছে, এই যে রোধের ক্ষেত্রে R is equal to rho L divided by A। তো এখন এই রোটা হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। এটা কি আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। তো এখন এই আপেক্ষিক রোধটা কিসের উপর নির্ভর করে? আপেক্ষিক রোধ নির্ভর করে এই যে পরিবাহীর তাপমাত্রা আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। আবার রোধটা নির্ভর করতেছে কিসের উপর? এই যে আপেক্ষিক রোধটা তো অবশ্যই এখানে আছে। তো আপেক্ষিক রোধটা তাহলে কিসের উপর নির্ভর করে? পরিবাহীর তাপমাত্রা এবং এই যে পরিবাহীর উপাদান, এটা না সরি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না, এই উপাদান আর তাপমাত্রার উপর নির্ভর করে হচ্ছে আপেক্ষিক রোধ। এক মিনিট। তো এই উপাদান আর তাপমাত্রার উপর নির্ভর করে আপেক্ষিক রোধ। আর এই যে এলটা হচ্ছে দৈর্ঘ্য এবং এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এদের উপর নির্ভর করে কে? রোধ। কিন্তু যদি বলতো আপেক্ষিক রোধ কাদের উপর নির্ভর করে, তাহলে শুধু দুইটা হইতো, উপাদান আর তাপমাত্রা, উপাদান আর তাপমাত্রা, পরিবাহীর উপাদান আর তাপমাত্রা, এই দুইটা কখনো পাল্টানো যাবে না আপেক্ষিক রোধের ক্ষেত্রে। তারপর দৈর্ঘ্য হচ্ছে এল, আবার এ, এই যে এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই দুইটা নির্ভর করে কিসের উপর? এই যে রোধটা যে নির্ভর করতেছে এই দুইটার উপর নির্ভর করতেছে, ঠিক আছে? তাহলে রোধ কাদের উপর নির্ভর করে? চার ভাইয়ের উপর। এই যে রোধ চার ভাইয়ের উপর নির্ভর করে, দৈর্ঘ্য, উপাদান, পরিবাহীর তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো রোধকে তোমরা একটা মেয়ের সাথে কল্পনা করতে পারো, ছোট বোন, ঠিক আছে? তো ছোট বোনের যদি কিছু দরকার হয়, মানে অনেক পড়াশোনা করে, তো ধরো কোচিং টিউশনের টাকা টুকা দিতে, তো টাকা কই দেয় ওইটা আসল বিষয় না, টাকা দিতেছে যেটাই বিষয়, তো খারাপ ভাবে নিও না। তো এখন আর যেটা আছে, ওই চার ভাইয়ের কাছে টাকা চাইতেছে, এই টাকা চাচ্ছে যে কার কাছে চায়, কার কাছে নির্ভর করতেছে? দৈর্ঘ্য, উপাদান, পরিবাহী, তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এই চার ভাইয়ের কাছে টাকা চায়। তো এই যে ব্রাদার ফ্রম আনাদার, মাদার ফ্রম আনাদার ব্রাদার আছেন অনেক, তো এই সমস্ত মানুষের কাছ থেকে এই টাকা কয়টা নিতেছে? দৈর্ঘ্য, উপাদান, পরিবাহীর তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, তারপরে আর কি আছে? একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ কত? মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ হচ্ছে ইপি, মুখ্য মানে হচ্ছে প্রাইমারি, ইপি হচ্ছে আমার দিছে 5 ভোল্ট। তারপর মুখ্য কুণ্ডলীতে প্রবাহ মানে হচ্ছে আইপি হচ্ছে 4 এম্পিয়ার। তাই আইপি বললে তো আইপিএল হবে মানুষ, মানে কি বলবো আর, পড়াশোনার মাঝখানে এইসব জিনিস। তো এখন ইএস হচ্ছে কি 10 ভোল্ট। তারপরে ইপি আছে, ইপি তো দিলাম, তারপরে হচ্ছে কি আছে আইএস আছে, আইএস। তখন এই আইএস আবার ওই আইএস না, তো যাই হোক এই আইএস কত? তাই এখন গৌণ কুণ্ডলীর প্রবাহ কত? প্রবাহের ক্ষেত্রে আমরা সূত্র কিভাবে মনে রাখবো? যে ইলিয়াস সে কিন্তু ইশরাক না, ঠিক আছে? মানে আমাদের যে টিচার দুজন আছে, একজন ইলিয়াস আর একজন ইশরাক, তারা কিন্তু একই মানুষ না, আলাদা মানুষ, ঠিক আছে? তো এখন তো যাই হোক, এটা হচ্ছে ইপি। তাহলে এখন যেই পাশে ইলিয়াস তার উল্টা পাশে হচ্ছে ইশরাক। তো এখন ইশরাক কোথায় আছে? উল্টা পাশে, তাহলে এটা আইপি। আবার এই যে এখানে ইএস যদি নিচে দেই, তাহলে এই ইএস কই থাকবে? এই আইএস কই থাকবে? আইএস থাকবে উপরে। ইএস নিচে থাকলে কি থাকবে? আইএস উপরে থাকবে। ওকে, এই যে ইলিয়াস নিচে থাকলে ইশরাক উপরে, আবার ইপিএস বা ইলিয়াস যাই বলি উপরে থাকলে ইশরাক নিচে, ঠিক আছে? পাওনাদার, তারপর পাওনাদার যার কাছে টাকা পায়, এই দুজনের মতো কল্পনা করতে পারো। মনে করো ইশরাক একবার ইলিয়াসের 5,000 টাকা মেরে দিল, মেরে দেওয়ার পরে ইশরাক যখন বাংলাদেশে থাকে, ইলিয়াস যখন বাংলাদেশে থাকে, ইশরাক কই আমেরিকা, আবার ইলিয়াস যখন আমেরিকা, ইশরাক কই বাংলাদেশে, পালায় বেড়াইতেছে। তো টাকা ফেরত দাও মাসুদ, ভালো হয়ে যাও। যাই হোক, তো এখন এই ইপি কত? 5, আর নিচে ইএস কত? 10। তারপর আইএস কত? আইএস হচ্ছে জানি না, ঠিক আছে? ও এখন মঙ্গলে চলে গেছে, তো মঙ্গলে চলে গেছে, ওরা ধরে নিয়ে আসতে হবে, টাকাটা ফেরত চাই। তো এখন এই 10টাই উপরে, এটা কত হবে? এটা কত হবে? এই কতটা হচ্ছে এই 5 ডিভাইডেড বাই 10 গুণ 4, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা কাটা, তারপর এটা হয় 2, তাহলে উত্তর কত আসে? উত্তর আসে হচ্ছে 2। ওকে, 2 এম্পিয়ার, ইয়েস 2 এম্পিয়ার। এখন গামা রশ্মির দ্রুতি কত? ওই যে আলোর বেগ, আলোর যেই বেগ গামা রশ্মিরও সেটাই 3 × 10⁸ মিটার পার সেকেন্ড,
3 টাইমস 10⁸ মিটার পার সেকেন্ড। তারপরে যে কৌশলে সার্জারি ছাড়াই রক্তনালীর ব্লক মুক্ত করা হয় তাকে বলা হয় এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি 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 সার্জারি ছাড়াই রক্তনালীর ব্লক মুক্ত করা হয়। ব্লককে দেই মুক্তি, সার্জারি, এনজিওপ্লাস্টি। ব্লক দেই মুক্তি, এনজিওপ্লাস্টি। ব্লক দেই মুক্তি, এনজিওপ্লাস্টি। ব্লক দেই মুক্তি, এনজিওপ্লাস্টি। ব্লক দেই মুক্তি, এনজিওপ্লাস্টি। মনে হচ্ছে সেম ইনিমের গান গাইতেছি। তাহলে এখন এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।